আজকে সেই রাজনৈতিক দলটাকে বলেন যে মুক্তিযুদ্ধের সময় তার কি ভূমিকা ছিল, সে কি গৌরবে সহকারে বলতে পারবে? কি বলেন না কেন, বলতে পারবে? বলতে পারবে না, সেই মুখ নাই। কারণ তাদের সেই সময় গৌরবাঞ্চল তো দূরের কথা, সেই সময় একটা কলঙ্কজনক একটা ভূমিকা ছিল, কাজে তাদের বলার কিন্তু মুখ নাই। তারপরে স্বাধীনতার পরে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমার নেতা জিয়াউর রহমান ৭৫ সালে ৭ই নভেম্বরের পরে যখন তার হাতে দায়িত্ব অর্পণ করা হয়, তখন কিন্তু এই দেশের ৭৫-এ জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার আগে এই দেশটা এমন ছিল, মানুষ না খেয়ে মারা গেছে, একজনের বমি আরেকজন খাইছে, এরকম দেশের অবস্থা ছিল। মানুষের পরনে কোনো কাপড় ছিল না। মানুষের সারা পৃথিবীতে আজকে আমাদের ছবিগুলো ব্যবহার, যে কঙ্কাল সার দেহ, শরীরে কোনো মাংস নাই, এমন একটা অবস্থা বাংলাদেশের চেহারা। এই চেহারাটাই বিদেশে তুলে ধরা হতো, কিন্তু সেখান থেকে জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে 2 বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন, বিদেশে চাল রপ্তানি করছেন। এই জিয়াউর রহমান আসার আগে আপনার যে অঞ্চলে নারায়ণগঞ্জ এবং আজকে নবীল্লা নবীর যে এলাকা, ড্যামরার শ্যামপুর ওই এলাকায় মিল ইন্ডাস্ট্রিগুলো সব বন্ধ হয়ে গেছিল স্বাধীনতার পরে। অনেক মিল ইন্ডাস্ট্রি, কাপড়ের মিল বা তুলার মিল, এগুলো জ্বালায় দিছিল, পাটের মিল জ্বালায় দিছিল, কিন্তু জিয়াউর রহমান এসে আবার সব বন্ধ মিল কারখানাগুলো তিনি চালু করছিলেন। এই আদমজি মিল 2 শিফট 3 শিফট তিনি চালু করেছিলেন। অর্থাৎ তিনি জানতেন, তিনি মনে করেছিলেন যে বাংলাদেশ, জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে বাংলাদেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। সবাই বলতো এত ছোট্ট একটা দেশ, এত কোটি মানুষ, কোত্থেকে খাওয়াবে পড়াবে, কোত্থেকে তাদেরকে চলবে। কিন্তু জিয়াউর রহমান জানতেন যে আল্লাহ মানুষ যে সৃষ্টি করেছেন, পাশাপাশি তার ব্রেন দিয়েছে, তার হাত পা দিয়েছে, আমি যদি তার কর্মের সংস্থান করে দিতে পারি, তাহলে নিজেরটা সে নিজেই জোগাড় করে নিতে পারবে। সেই কারণে তিনি এই মিল ইন্ডাস্ট্রিগুলোকে আবার চালু করেছিলেন, কর্মের সংস্থান করেছিলেন। তিনি কৃষিতে বাম্পার ফলন করেছিলেন, কৃষিতে সেখানে নিজে এই শ্রমিকদের ব্যবস্থা করেছিলেন। তিনি শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। এই মিল ইন্ডাস্ট্রি সে সময় চালু হয়েছে, গার্মেন্ট চালু হয়েছে, পোল্ট্রি চালু হয়েছে। আজকে সে সময় সারা বাংলাদেশে তিনি বনায়ন করেছিলেন, মৎস্য চাষ করেছিলেন, খাল কেটেছেন মাইলের পর মাইল, অর্থাৎ মানুষের জন্য তিনি রাজনীতিটা করেছিলেন। এটাই হলো বিএনপি। জিয়াউর রহমানকে মারা হলো কেন? কারণ জিয়াউর রহমান যদি 8-10 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকতো, তাহলে বহু আগেই বাংলাদেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যেত, বহু আগে হয়ে যেত। সেই কারণে জিয়াউর রহমানকে মারা হয়েছে। আবার তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলো, বেগম খালেদা জিয়াও এই উন্নয়নের সোপান ধরে সামনের দিকে এগুচ্ছিলেন। আবার দেখলেন 111 হয়ে বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে যে ভদ্রমহিলা হেঁটে জেলখানায় গেল, আর জেলখানা থেকে বের হওয়ার সময় তাকে খাটোলার মধ্যে শুয়ে বের হইতে হলো। অর্থাৎ তাকেও মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, তারেক রহমানকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। কি কারণে? কারণটা একটাই, যদি জিয়াউর রহমান ক্ষমতায় থাকতো, বহু আগে দেশটা দাঁড়ায় যেত। বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় থাকতো, এই দেশটা আরো সামনের দিকে যাইতো। এখন তারা তারেক রহমানের ভয় পায় যে তারেক রহমান আসতে যাবে না, তারেক রহমানের বাংলাদেশের ক্ষমতায় দেওয়া যাবে না। কি কারণ? কারণটা একটাই, যে বিএনপি নেতা তারেক রহমান ক্ষমতায় আসতে, সে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান, তার মাথায় আছে দেশটাকে কিভাবে চালাইতে হবে, বেকার সমস্যা কিভাবে সমাধান করতে হবে, কৃষকদের ন্যায্য পণ্যের দাম কিভাবে দিতে হবে। কিছুদিন আগে দেখছেন সে ভাষণে বলছে যে আজকের, এটা অনেকেই জানতো না, যে বাংলাদেশে যে আলু যারা উৎপাদন করে, এইবার সে আলু ন্যায্য মূল্য পায় নাই, বা সেই আলুকে যে সংরক্ষণ করার জন্য যে আজকের দরকার, কোল্ড স্টোরেজ দরকার, সেটা নাই, ন্যায্য মূল্য পায় নাই, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চিন্তাটা কে করছে? কাজে যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাকেই তো চিন্তা করতে হবে। সেই কারণে বললাম যে আজকে তারেক রহমানের মাথায় এগুলো আছে, বেকার সমস্যা কিভাবে সমাধান করতে হবে। আজকে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের জন্য তিনি রেশনিং এর চিন্তা করেছেন, যে আজকে চাল, ডাল, তেল, লবণ
যে নিত্য প্রয়োজনীয় কয়টা, এই কয়টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি আমি রেশনিং এর মাধ্যমে দিতে পারি তাহলে এইখানে কোনো সমস্যা থাকবে না, এই চিন্তা তিনি করেছেন।